জি, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। জি, হ্যালো। জি ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, জি, এখন আসতেছে। এখন কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আ কি অবস্থা? কেমন আছেন বলেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, তাহলে কি আমরা শুরু করব? জি, এই যে ভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দেই। আপনি আচ্ছা, একটু আচ্ছা, জি। সামনে আসেন একটু। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। হুম। ভাবলাম আমার সময়টা একটু কাজে লাগাই, আমিও শিখি। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। আমি বললাম যে দেখেন আলাপ করে দেখেন যদি উনি রাজি থাকে তা আমি শিখি। বইসা সন্ধ্যার পরে তো ফ্রি থাকি আমি। জি, জি। জি, জি, হ্যাঁ, শিখেন সমস্যা নেই ইনশাআল্লাহ। হুম। শিখতে ওকে, পারবেন। ব্যাপারও বেশি জটিল না, বেশি কঠিন না। জাস্ট একটু সময় দিতে হবে আরকি। কোনো সমস্যা নেই। আমার এখন সময়। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়া আমি রেকর্ডটা শুরু করলাম। হ্যাঁ, জি, শুরু করেন। আচ্ছা, আমাদের এখানে ২ টা এক্সাম দিতে হয় আরকি কমসে প্লাস সার্টিফাইড হওয়ার জন্য। ১ম এক্সামটা হচ্ছে ২২০, ১১৬০ এটা হচ্ছে ১ম এক্সামটা। আর সেকেন্ড এক্সাম কোড হচ্ছে ১১০২। হুম। এখানে ২ টা বইয়ের মধ্যে প্রায় ১ম টাতে ১২ টা চ্যাপ্টার আছে। আর সেকেন্ড টার মধ্যে প্রায় ১০ টার মতো চ্যাপ্টার আছে। তো প্রথমত এমনও করা যায় যে হ্যাঁ, ১ম অর্ধেক পড়ে ১ম অর্ধেক প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে পাস করলেন ৩ মাসের ভিতরে। হুম। এরপরে পরবর্তী ৩ মাসের প্রিপারেশন নিয়ে সেকেন্ড সিলেবাস শেষ করলেন। এরপর ওটার এক্সাম দিলেন। যেকোনোভাবে করা যায় আরকি, হ্যাঁ? আমরা এর আগে কনসেপ্ট গুলা বা কনটেন্ট গুলা পড়ার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি। এরপরে কিছু নমুনা কোশ্চেন দিব আপনাদেরকে। সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। মানে এগুলো পড়তে হবে আরকি। একটু বেশি করে ওগুলা কোশ্চেন আনসার মানে আমাদের দেশে থাকলে যখন বাংলাদেশে যে এক্সামের আগে কিছু কোশ্চেন পাওয়া যেত না? হ্যাঁ। এমসিকিউ এক্সাম বা সাজেশন টাইপসের ওই হুম। টাইপসের কোশ্চেন গুলা থেকে রিপিট হবে 70% 80% ওখান থেকে কি হবে রিপিট হবে অর্থাৎ ব্যান্ডোর এক্সাম তো আপনাকে ওখানে 400 থেকে 500টা কোশ্চেন পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে এই আর কি। ওকে। আচ্ছা সেটা আসতেছে আসুক আর এর আগে আমরা মূল কন্টেন্ট গুলো আস্তে আস্তে পড়ার চেষ্টা করি, হ্যাঁ? জি। আচ্ছা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যায়।
আচ্ছা দেখেন, আমরা গত ক্লাসগুলোতে বেশ অল্প কিছু কন্টেন্ট শেষ করছি। হ্যাঁ, আমরা কি ওগুলো একটু রিভিউ করবো না নতুন কনসেপ্ট ধরবো? নতুনটাই শুরু করেন। আচ্ছা, তারপরে নতুন কনসেপ্টের মধ্যে নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস আর কি। হ্যাঁ, আমরা এর আগের ক্লাসগুলোতে একটা সিস্টেম কিভাবে বানাইতে হয় ওগুলা নিয়ে কথাবার্তা বলছি। মনির ভাই, আপনি ভাইকে সহযোগিতা করিয়েন। এরপর কোনো প্রবলেম হলে ভাইয়া, কোনো প্রবলেম হলে আমাকে জানাইয়েন। হ্যাঁ, ওকে। আজকে একটা নতুন কনসেপ্ট ধরতেছি, এটা হলো নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস। হ্যাঁ, জি। প্রথমত নেটওয়ার্ক টাইপস হচ্ছে 4টা: ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। 4 ধরনের নেটওয়ার্ক টাইপস আছে: ল্যান, ওয়েন, ম্যান, প্যান। ল্যান মানে হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে যেটা বোঝায় একটা অফিস বা একটা বিল্ডিং, ওখানে যে কানেক্টিভিটিটা থাকে ওটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। ওয়েন হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, হচ্ছে আমাদের গ্লোবাল যে ইন্টারনেট, এই যে আপনারা আমার সাথে কানেক্টেড আছেন, আমরা যে পুরো পৃথিবীর সাথে যে কানেক্টেড থাকি, এটাকে বলা হচ্ছে ওয়েন বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে আমরা মোবাইলে ব্লুটুথের সাহায্যে বা শেয়ার ইটের সাহায্যে ডেটা পাস করি না, এই জিনিসটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যদি এমন নেটওয়ার্ক যেটা শুধুমাত্র মেট্রোপলিটন শহরে কার্যকর, ওই ধরনের নেটওয়ার্ককে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যেমন মনে করেন শহরের মধ্যে ট্রাফিক সিস্টেমটা থাকে, বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য শহরে, গ্রাম অঞ্চলে কিন্তু ট্রাফিক সিস্টেমটা প্রয়োজন হয় না, বা ট্রাফিক সিস্টেমের যে ওয়াকি টকি তারা যেটা ইউজ করে এটা শুধুমাত্র শহরে কার্যকর, গ্রামে গেলে এটা কি করে না, কাজ করে না। এই ধরনের নেটওয়ার্কটাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কারণ নেটওয়ার্ক টাইপস হচ্ছে 4টা: ল্যান, ওয়েন, ম্যান, প্যান। আচ্ছা, এরপরে আরো 2টা এই বইতে লিখছে, সেটা হলো স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক আর হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এগুলো সবগুলোই আবার মূলত ল্যানের ভিতরেই থাকে, জাস্ট এখানে আলাদা করে লিখছে। স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক বা স্যান, মনে করেন আমরা এক জায়গায় একটা ডেটা সেন্টার বানাইলাম বা স্টোরেজ রাখলাম। হ্যাঁ, একটা স্টোরেজ, আপনি একটা পিসি কে আপনি স্টোরেজ বানাইলেন, এন্ড ওই স্টোরেজ সবাই অ্যাক্সেস করতে পারতেছে। এই ধরনের নেটওয়ার্ক যদি তৈরি করা হয় তখন তাকে বলা হয় স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, বা এটাকে স্যান বলে। মানে এটা একটা কোশ্চেন, এই একটা কম্পিউটার থেকে অনেকে নেটওয়ার্ক নিতে পারতেছে বা দেখতে পারতেছে, এইটাই নাকি? হ্যাঁ, ওইটাই সেই ব্যাপার। মনে করেন আপনার একটা কম্পিউটারের মধ্যে একটা স্টোরেজ আপনি শেয়ার করলেন, এখন আপনার সাথে কানেক্টেড যারা আছে সবাই ওই স্টোরেজকে ইউজ করতে পারবে, তাদের কিছু থেকে ইউজ করতে পারবে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কি স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরও হইলো ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা যে ওয়্যারলেসলি কানেক্টেড, মোবাইলে যে সবাই ওয়্যারলেসলি কানেক্টেড হয় না, এই ধরনের নেটওয়ার্ককে বলা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা WLAN।
ঠিক আছে? তাহলে নেটওয়ার্ক টাইপস হইলো এই বইতে কি করছে 2 4 6টা লিখছে, অনেক বইতে দেখবেন শুধুমাত্র ল্যান ওয়েন আর এই দুইটাই লেখা। একটা হলো ল্যান, কারণ বাকি সবগুলো আবার ল্যানের ভিতরে চলে আসে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, বাকি সবগুলো কিসের ভিতরে চলে আসে? ল্যানের ভিতরে চলে আসে। আচ্ছা ভাইয়া, ওই যে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা যেমন যে একটা ডিভাইস বা কিরকম নেট, এটা একটু যদি ব্যাখ্যা করতেন। ব্যাপারটা হইলো আমরা মোবাইলে ব্লুটুথের সাহায্যে ডাটা শেয়ার করি না? জি জি জি, হটস্পট যেমন এটা হটস্পটের সাহায্যে, জি তখন জি সে আসলে এখানে একটা নেটওয়ার্ক তৈরি করে। তাহলে এটা কারা কারা কানেক্টেড হইতে পারে? আমার হটস্পটের সাথে যারা কানেক্টেড থাকবে তারাই তো শেয়ার করতে পারবে, তাই না? জি জি, এই ধরনের নেটওয়ার্কটাকে বলা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। অথবা আমাদের বাসায় যে অ্যাক্সেস পয়েন্ট বা রাউটার গুলো আছে, সে ওয়্যারলেস করে দিচ্ছে। আমরা এখন মোবাইলে ওয়াইফাই নেম দেখতেছি, ওয়াইফাই নেম দিয়ে কানেক্ট হচ্ছি, তো এটাকে বলা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। জি ভাই, বুঝছি বুঝছি। আর ফিজিক্যালি কানেক্টেডটাকে বলা হচ্ছে শুধু ল্যান, শুধু ডাব্লিউ ল্যান, শুধু ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ওয়্যারলেসলি কানেক্টেড থাকলে সেটাকে বলা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, জি জি। আচ্ছা, এরপরে এখানে কিছু এক্সাম্পল দিল কিভাবে ল্যান কানেক্টেড হয়। সিম্পল ল্যান, দুইটা পিসির সাথে যদি কানেক্টেড থাকে এটাকে ল্যান বলা হচ্ছে। আর ওয়াইন হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই গ্লোবাল যে ইন্টারনেট কানেক্টিভিটি, আমরা এখন যা কথা বললাম ওই কথাগুলো এখানে এখন কি করছে, প্রেজেন্ট করছে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে গ্লোবাল যে ইন্টারনেট, গ্লোবালি আমরা সবাই যে কানেক্টেড থাকি এটাকে বলা হচ্ছে কি ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, আর পার্সোনাল নেটওয়ার্ক হলো ব্লুটুথের সাথে, ওই এখানে এক্সাম্পলটা দিয়ে দিচ্ছে, আমরা যা কথা বলছি এগুলোকে বলা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, ম্যানস হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আমরা যা কথা বলছি ওগুলো এখন এখানে বিবৃত করছে। হ্যাঁ, স্যান যেটা বললাম স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। মনে করেন একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে বিভিন্ন সার্ভারের ছবি দিচ্ছে, স্টোরেজের সার্ভার। এই স্টোরেজের সার্ভার থেকে আমি একটা সুইচ কানেক্টেড করলাম, আবার এখানে এই স্টোরেজে বিভিন্ন পিসি কানেক্টেড, মানে এই স্টোরেজ থেকে আমরা ডাটা নিতে পারতেছি। তাহলে এটাকে বলা হচ্ছে কি স্যান, স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এরপরে টপিকস হচ্ছে এটা প্রাইমারি নেটওয়ার্ক কম্পোনেন্ট। এখন পড়লাম নেটওয়ার্ক টাইপস। নেটওয়ার্ক টাইপস বেশ কয়েকটা পাইলাম, ল্যান পাইলাম, ওয়েন পাইলাম, তারপর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক পাইলাম, তাই না? তো এখন আরেকটা টপিক, সেটা হলো প্রাইমারি নেটওয়ার্ক কম্পোনেন্ট। মানে এই সমস্ত নেটওয়ার্কিং এর জন্য কোন কোন ডিভাইস গুলা, কম্পোনেন্ট গুলো ইউজ হয়। প্রথম হলো সার্ভার, সেকেন্ড হলো ক্লায়েন্ট অর ওয়ার্ক স্টেশন, থার্ড হলো রিসোর্স। তাহলে সার্ভার জিনিসটাকে আমি বলি সেন্ট্রালি ম্যানেজ করার জন্য, সেন্ট্রালি সার্ভিস প্রোভাইড করে যে জিনিসটা, তাকে সার্ভার বলা হয়। কাকে সার্ভার বলা হয়? সেন্ট্রালি সার্ভিস প্রোভাইড করে যে ডিভাইসটা, তাকে সার্ভার বলা হয়। মনে করেন ইউটিউব, তারা তাদের এই সমস্ত ভিডিও একটা সার্ভারে রাখছে। আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদের ওখানে ইউটিউবে সার্চ করে ভিডিওগুলো দেখি, তাই না? মনে করেন ফেসবুক, এটা একটা সার্ভার, তাদের টোটাল সিস্টেমটা এই সার্ভারে আছে। আমরা ওই সার্ভারে অ্যাক্সেস নিতে হলে আমাদেরকে কি করতে হয়? সাইন আপ করতে হয়। সাইন আপ করার পরে এরপর সাইন ইন করে করে প্রত্যেকদিন কি করতে হয়? সাইন ইন করে আমরা লগ ইন করতে হয়, তাই না? এরপর আমরা তাদের সার্ভিসগুলো দেখতে পারতেছি। তাহলে এটা একটা সেন্ট্রাল সার্ভার থেকে কি হচ্ছে? নিয়ন্ত্রিত হচ্ছে। তারপর জিনিসটা হইলো যেটা সেন্ট্রালি একটা সিস্টেম থাকবে, ওই সিস্টেমকে কারা ফলো করবে বা কারা করবে? যারা সাইন আপ করবে বা সাইন ইন করবে, বা যারা তার স্বইচ্ছে তার ক্লায়েন্ট হবে। মনে করি আমরা ফেসবুকের ক্লায়েন্ট, আমরা
ইউটিউবের ক্লায়েন্ট। আর ক্লায়েন্ট এইটা এক্সিকিউট ক্লায়েন্টরা কি করে, সার্ভারের সার্ভিস নেওয়ার জন্য আমার কি লাগে, মোবাইল লাগতেছে, হয় ল্যাপটপ লাগতেছে, না হয় কি লাগতেছে, ডেস্কটপ লাগতেছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট অথবা কি ওয়ার্ক স্টেশন। স্টেশন। ওকে, ব্যাপারটা আমি আরো বুঝাই। মনে করেন ব্যাংকিং যে সিস্টেমটা, জি হ্যাঁ, এটিএম বুথ বলি, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বলি, হ্যাঁ, আমরা যদি যে কোনো এটিএম বুথে গিয়ে যদি ডেবিট কার্ডে 3বার রং পাসওয়ার্ড দিয়ে আমার কার্ডটাকে সে কি করে দিবে, লক করে দিবে, তাই না? জি জি এই জিনিসটা সে কই দিয়ে করতেছে, এটা সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটা ব্যাংকের মনে করেন সারা দেশে তার 500টা এটিএম বুথ আছে। জি এই সবগুলো এটিএম বুথ সেন্ট্রাল সার্ভারের সাথে কানেক্টেড। সেন্ট্রাল সার্ভার একটা পলিসি তৈরি করে। পলিসিটা হইল, যদি আমার কোনো ক্লায়েন্ট 3বার রং পাসওয়ার্ড দেয় তাকে তোমরা লক করে দিবা, এবং সে কি হয়, লক হয়ে যায়। ওকে, তাহলে এই জিনিসটা কই থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, সেন্ট্রাল একটা সার্ভার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। ওকে, কেন সার্ভারের প্রয়োজন, কেন সার্ভারের প্রয়োজন? যখন আপনারা আইটি কোম্পানিতে জবে যাবেন, তখন একটা কোম্পানিতে দেখবেন যে এমপ্লয়ি আছে 100-150 জন, 200 জন, 250 জন, 500 জন। আইটিতে আছে 5 জন বা 4 জন। 4 জন আইটি পারসন 150টা পিসি ক্লায়েন্ট মেশিন কিভাবে মেইনটেইন করবে? সার্ভারের ওখানে যে 150 জন এমপ্লয়ি আছে সবাই তো আইটির লোক না, কেউ অ্যাকাউন্টস এর, কেউ ফাইন্যান্স এর, কেউ মার্কেটিং এর, তাই না? একটা অফিসের এমপ্লয়ি তো অনেক ক্যাটাগরির হয়, তারা কিন্তু আইটি সম্পর্কে তেমন একটা বেশি নলেজ রাখবে না। আইটি এই সবাইকে কন্ট্রোল করবে কিভাবে, বা টোটাল সিস্টেমের সিকিউরিটি কিভাবে মেইনটেইন করবে? তখন যেটা করা হয়, একটা সার্ভার ম্যানেজ করা হয়, আর সমস্ত ক্লায়েন্ট মেশিন গুলা, সমস্ত এমপ্লয়ীদের পিসি গুলা, ল্যাপটপ গুলা বা ডেস্কটপ গুলা সার্ভারের সাথে কি থাকে, কানেক্টেড থাকে। এখন সার্ভার থেকে সবাইকে কন্ট্রোল করা যায়, সার্ভার থেকে গ্রুপ পলিসি করে করে সবাইকে কি করা যায়, কন্ট্রোল করা যায়। মনে করেন পেন ড্রাইভ, একটা অফিসের ইনফরমেশন গুলা বা অনেক সময় গুরুত্বপূর্ণ নথি থাকে, তাই না? আর এমপ্লয়ীদের সবাই যে অনেস্ট হবে তা কিন্তু না। এমপ্লয়ীরা কি হতে পারে, একজন ডিসঅনেস্ট হইতে পারে, সে এসে কোম্পানির ডেটা চুরি করতে পারে। এখন যদি আপনি মনে করেন সে পেন ড্রাইভে করে ডেটা চুরি করবে, এখন পেন ড্রাইভ তো ব্লক করে দিতে হবে। তখন আমরা যেটা করি, সার্ভার থেকে একটা গ্রুপ পলিসি করি, কোনো পেন ড্রাইভ ইউজ করলে পেন ড্রাইভ গুলো কি করবে না, কাজ করবে না। তো এটা কই থেকে করে, সেন্ট্রাল সার্ভার থেকে করা হবে। ঠিক আছে? সাপোজ ব্যাংকিং যে সিস্টেম, আমার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে যে কোনো একটা ব্রাঞ্চে করছে, এখন আমরা যে কোনো ব্রাঞ্চে গিয়ে টাকা জমা দিতে পারি, কেন? অনলাইন ব্যাংকিং এর সাহায্যে। তাহলে অনলাইন ব্যাংকিং ব্যাপারটা কি ধরনের, সার্ভার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। এই ব্যক্তি এখানে এসে টাকা জমা দিতে পারবে, সে ওই আরেক ব্রাঞ্চে গিয়েও কি করতে পারবে, টাকা জমা দিতে পারবে। ঠিক আছে? তো এই হলো নেটওয়ার্কিং কম্পোনেন্টের মধ্যে প্রথম কম্পোনেন্ট হলো সার্ভার, সেকেন্ড কম্পোনেন্ট হলো ক্লায়েন্ট ওয়ার্কস্টেশন, থার্ড হলো রিসোর্স। থার্ড হলো কি, রিসোর্স মানে ডেটা। ঠিক আছে? মনে করেন ইউটিউব, তার রিসোর্স কি, তার রিসোর্স হচ্ছে ভিডিও। তার সার্ভার তো তাদের কাছে, তার জন্য আমরা হচ্ছে ক্লায়েন্ট, এন্ড তার রিসোর্স হচ্ছে ভিডিও গুলা। ঠিক আছে? মনে করেন কেউ একজন বইয়ের ব্যবসা করতেছে, পিডিএফ বইয়ের বা রিসোর্স কন্টেন্ট পড়াশোনা, এখন সে একটা সেন্ট্রাল সার্ভার কিনবে। সে কি কিনবে, সেন্ট্রাল সার্ভার কিনবে। এখন ওই সার্ভারে যদি কেউ ইউজ সার্ভার থেকে যদি কেউ সার্ভিস নিতে চায়, তখন তার কি হইতে হয়, তার ক্লায়েন্ট হইতে হয়। তাহলে সে সাইন আপ করে, সাইন ইন করে তার ক্লায়েন্ট হইলো। ক্লায়েন্ট হওয়ার পরে সে কি করতে পারবে, সার্ভিস গুলা নিতে পারবে, তাই না? এই তিনটেই হলো নেটওয়ার্ক কম্পোনেন্টের প্রধান তিনটে কম্পোনেন্ট, সার্ভার, ক্লায়েন্ট, ওয়ার্কস্টেশন, রিসোর্স। ওকে, এখানে এখন আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো এখানে বিশ্লেষণ করছে
আমরা নতুন টপিকস আসি। এবার আসলো সার্ভার যে চলবে, সার্ভার চলার জন্য তো অপারেটিং সিস্টেম লাগবে। জি লাগবে কোন অপারেটিং সিস্টেম? মানে হলো ওএস। তাহলে অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম হলো মাইক্রোসফট। মাইক্রোসফটের উইন্ডোজ সার্ভার। মাইক্রোসফটের আবার সবকিছু কি লাগে? লাইসেন্স লাগে, টাকা দিয়ে কিনে নিতে হয়। মাইক্রোসফটের সার্ভার 22, সার্ভার 2019 এন্ড সো অন। সার্ভার 2000 থেকে শুরু করে অনেকগুলো সার্ভার আছে। হ্যাঁ, বর্তমানে লেটেস্ট সার্ভার হচ্ছে সার্ভার 22। এটা ছাড়াও আরেকটা অপারেটিং সিস্টেম আছে, সেটা হলো লিনাক্স। লিনাক্স অপারেটিং সিস্টেম হলো মাইক্রোসফট হলো, আমরা এখন যেটা ইউজ করছি এটা মাইক্রোসফট উইন্ডোজ 10 ইউজ করতেছে, বা আপনারা 11 ইউজ করতেছেন, তাই না? বা আমরা 10 বা 11 ইউজ করতেছি। এটা হলো ক্লায়েন্ট মেশিন। 10 বা 11 এগুলো হলো নরমাল ইউজারদের জন্য, ক্লায়েন্ট ইউজারদের জন্য। আর যারা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হবে তারা ইউজ করবে সার্ভার। আরেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, সেটা হলো লিনাক্স অপারেটিং সিস্টেম। মাইক্রোসফটে যেরকম আমরা এখন গ্রাফিক্যাল না, সব জিনিসই গ্রাফিক্যাল মোড আছে। জি জি, সবকিছুকে গ্রাফিক্যালি, ছোট বাচ্চাকে বসে দিলে সেও অনেক কিছু ক্লিক করে করে ইংরেজি লেখা দেখে দেখে বলতে পারে। কিন্তু আরেকটা অপারেটিং সিস্টেম আছে, সেটা হলো লিনাক্স অপারেটিং সিস্টেম, যার মধ্যে বেশিরভাগ হবে কমান্ড প্রম্পট, সিএমডি বা সিএলআই, কমান্ড দিয়ে কাজ করতে হবে। তো লিনাক্সের একটা অ্যাডভান্টেজ হইলো লিনাক্সের জন্য লাইসেন্স কিনতে হয় না, মানে টাকা পে করতে হয় না। লিনাক্স ওপেন সোর্স হইলো, যে কেউ এটাকে ইউজ করতে পারবে এবং এটা ইউজ করার জন্য কাউকে বাৎসরিক কোনো বিল দিতে হবে না। যার কারণে লিনাক্স আমাদের মতো দেশগুলোর জন্য খুব বেশি পপুলার। আচ্ছা, তাহলে লিনাক্সের আমাদের কি এটা সার্ভার সিস্টেমটা দেখাইতে পারবেন, যেহেতু টাকা লাগবে না? হ্যাঁ, লিনাক্স ইনস্টল করে আমি দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এই মডিউলগুলোতে ওএস ইনস্টলেশন আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাবো, এই সিলেবাসের ভিতরে আছে। হ্যাঁ, আমি দেখাই এখানে এই আমাদের সেকেন্ড পার্টের মধ্যে এইগুলো এই প্র্যাকটিক্যালগুলো আছে, ওয়ার্কিং উইথ ম্যাকওএস এন্ড লিনাক্স। হ্যাঁ, এর আগে আমি উইন্ডোজ ইনস্টলেশন করে দেখাবো। আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ। এই আমাদের সেকেন্ড পার্টে কিছু প্র্যাকটিক্যাল আছে, প্রথম পার্টে পুরোটাই মূলত থিওরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ছাড়াও আরেকটা ওএস আছে ম্যাকওএস, অ্যাপলের যে ওএসটা, সেটা শুধুমাত্র অ্যাপল ডিভাইসে ইউজ করা হয়। সেটা মানে সার্ভিস প্রোভাইডের জন্য খুব একটা বেশি কি না, পপুলার না। সার্ভিস প্রোভাইডের জন্য উইন্ডোজ সার্ভার এবং লিনাক্সটাই কি পপুলার। আচ্ছা, এটার নাম তাহলে আমরা এটা মানে কোশ্চেন আর পুশ মানে অ্যানসারটা কি হবে? মানে সার্ভার যদি কেউ কোশ্চেন করে যে সার্ভার কত ধরনের, বা এরকম কি কোনো কোশ্চেন হবে? মানে এই ধরনের কোশ্চেন আসতে পারে আর কি। ফলোইং হুইচ ইজ এই অপারেটিং সিস্টেম, মানে প্রশ্ন করলো যে নিচের কোনগুলো অপারেটিং সিস্টেম। মনে করো উইন্ডোজ দিল, লিনাক্স দিল, ম্যাকওএস দিল, আর একটা ভুল একটা ইনফরমেশন দিল, বা বললো যে কোনটা অপারেটিং সিস্টেম না, তাহলে এই তিনটে দিয়ে আরেকটা রং একটা আনসার দিলে তখন আপনি ওইটা বলবেন হ্যাঁ এটা অপারেটিং সিস্টেম না। আচ্ছা আচ্ছা, জি জি, ঠিক আছে। জি, আচ্ছা, এটার তো নির্দিষ্ট কোনো ই নাই যে এটা এতগুলা সার্ভার বা সংখ্যা এতগুলা, এরকম কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা আছে নাকি? না না না, নির্দিষ্ট নাই, অসংখ্য সার্ভার। লিনাক্স এর মনে করেন 5000 উপর ওএস আছে মার্কেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মানে লিনাক্স বেস 5000 উপর কি আছে মার্কেটে ওএস আছে। ওই ধরনের কোশ্চেন হবে না, মানে এমন কোন কোশ্চেন হবে না যেটা আপনার হিউম্যান ব্রেইনের উপর চাপ পড়বে, মানে আপনাকে বসে বসে মুখস্থ করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন হবে লজিক্যাল টাইপসের, মানে বুঝার উপর থেকে কোশ্চেন। এমন কোন কোশ্চেন আসবে না যে মুখস্থ থাকতো, নাম্বার মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, ওইটা মুখস্থ রাখতে হবে, ওইরকম কোনো কোশ্চেন আসবে না। ওকে, আচ্ছা,
এরপরের টপিকসে আসছি, নেটওয়ার্ক রিসোর্স অ্যাক্সেস। মানে হইলো রিসোর্সে রাখা হবে নেটওয়ার্কে, সেগুলোর অ্যাক্সেস আপনি কিভাবে নেবেন। ঠিক আছে, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আর হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। দেয়ার আর টু রিসোর্স অ্যাক্সেস মডেল, মানে দুই ধরনের অ্যাক্সেস মডেল আছে। রিসোর্স অ্যাক্সেসের মডেল হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। পিয়ার টু পিয়ার, একটা হলো পিয়ার টু পিয়ার আর একটা হলো কি ক্লায়েন্ট সার্ভার। পিয়ার টু পিয়ার মানে হইলো, নিচে ছবি আছে, আমি ছবিতে দেখাই। পিয়ার টু পিয়ার মানে একটা পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার, অথবা এটাকে সংক্ষেপে বলে পি টু পি। পয়েন্ট টু পয়েন্ট, পিয়ার টু পিয়ার অথবা পি টু পি। যদি কোনো সার্ভারের সাথে আরেকটা সার্ভার সরাসরি কানেক্টেড থাকে, বা যদি কোনো সিস্টেমের সাথে আরেকটা সিস্টেম সরাসরি কানেক্টেড থাকে, তখন তাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলা হয়। ঠিক আছে, ব্যাপারটা দেখেন, বইতে ছবি দিছে, দুইটা ল্যাপটপ দেখাইলো, ব্যাপারগুলো শুধু এরকম না, ব্যাপারটা আরো বিগ চিন্তা করতে হবে। মনে করেন আপনার একটা অফিস হচ্ছে ঢাকায়, আরেকটা অফিস হচ্ছে চিটাগং। এই অফিসের, ঢাকার অফিসের সাথে চিটাগং অফিসের কানেক্টিভিটিটা সরাসরি, এই ধরনের নেটওয়ার্কটাকে বলা হবে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার। আচ্ছা ভাইয়া, এই যে ডিসটেন্সটা থাকবে সরাসরি, এটা কি তারের মাধ্যমে থাকবে না ওয়্যারলেস এর মাধ্যমে থাকলেও চলবে? না, এটা তারের মাধ্যমে হবে। ওয়্যারলেস এর মাধ্যমে কি হয়, ব্যান্ডউইথ বেশি আসে না, মানে স্লো হয়ে যায়, ফ্লাকচুয়েশন ঘটে, মানে অপটিক্যাল ফাইবারের সাহায্যে কানেক্টেড থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 জি। অর্থাৎ একটা অফিসের সাথে যদি আরেকটা অফিস সরাসরি কেবলের সাহায্যে যুক্ত থাকে, তখন তাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলা হয়। সেটা অফিস টু অফিস হইতে পারে, একটা ল্যাপটপ টু ল্যাপটপ হইতে পারে, একটা ডেস্কটপ টু ডেস্কটপ হইতে পারে, যা কিছু হইতে পারে। আচ্ছা, এরপর আরেকটা ছিল কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। হ্যাঁ, ক্লায়েন্ট সার্ভার হচ্ছে, দেখেন এটা একটা সার্ভার, সার্ভারের সাথে ক্লায়েন্টরা কানেক্টেড, মানে তাহলে এই ক্লায়েন্টের সার্ভিস পাচ্ছে কিভাবে, সার্ভার থেকে সার্ভিসটা পাচ্ছে, তাই না? মাঝে মধ্যে আমরা শুনি না সার্ভার ডাউন হয়ে গেছে, মনে করেন একটা ওয়েবসাইট, মনে করেন ওই বাংলাদেশে থাকতে যেটা হইতো আর কি, ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট রেজাল্টের দিন ডাউন হয়ে যেত, তাই না? বলে যে সার্ভার ডাউন হয়েছে, সার্ভার ডাউন হয়েছে। এখন আর আমরা ক্লায়েন্টরা বসে রেজাল্ট দেখতে পারতেছে না, কারণ সার্ভারটা কি দিতে পারতেছে না, সার্ভিস দিতে পারতেছে না। এটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার রিসোর্স মডেল। হ্যাঁ, তাহলে সার্ভার থেকে সার্ভিসটা পাচ্ছে। ওকে, মানে এই ধরনের রিসোর্স মডেল হইল দুইটা। একটা হইলো এমন হইতে পারে পিসি টু পিসি সরাসরি কানেক্ট, এবং এই পিসির ডেটা শেয়ার করতেছে এই পিসির সাথে, এই পিসির ডেটা বা ফাইল শেয়ার করতেছে ওই পিসির সাথে। এটা একটা কনসেপ্ট। এটা হলো আগেরটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আর এটা হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। সেন্ট্রাল সার্ভার থাকবে, সেন্ট্রাল সার্ভার থেকে বাকিরা কি পাচ্ছে, সার্ভিস পাচ্ছে। এটা হলো কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক রিসোর্স। প্রিন্টারে কি বোঝাইতাছে? আচ্ছা, প্রিন্টার গুলো সার্ভার থেকে কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, এটাকে বলে প্রিন্ট সার্ভার। অফিস গুলোতে খেয়াল করেন, মানুষ কি করে, মনে করেন এই অফিসের এমপ্লয়ি, উনি তার বাচ্চার স্কুলের নোটগুলা অফিসে প্রিন্টার এনে প্রিন্ট করে 200 পেজ নিয়ে গেল, তাহলে এখানে একটা কন্ট্রোলিং থাকা প্রয়োজন, কে কয়টা প্রিন্ট করতে পারবে বা কার কয়টা এভারেজ। একটা অফিসের সেন্ট্রাল আইটি যেটা বেশি তো জানে একজন এমপ্লয়ির এভারেজ কয়টা প্রিন্টের প্রয়োজন হয়, তখন সার্ভার থেকে প্রিন্টারটাকে ম্যানেজ করা যায়। হ্যাঁ, এই করিম বা এই রহিম ইউজার ডেইলি 20 পেজ প্রিন্ট করতে পারবে, এর বেশি কি পারবে না। তো সেই জন্য এখানে প্রিন্টারের ছবিটা দেওয়া হইলো, প্রিন্টারও কি থেকে, সার্ভার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। জি জি।
ওকে জি আচ্ছা, এবার আরেকটা টপিক আসছে, এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। আচ্ছা আচ্ছা, এটা আমি আমার আরেকটা নোট থেকে পড়াই, ওইটা আরেকটু সহজ লাগবে এই বইতে। আমাদের মধ্যে নাড়া দিই। ওই টপিকটা আমি আমার আরেকটা হ্যান্ড নোট থেকে পড়াচ্ছি। হ্যাঁ, নেটওয়ার্ক টপোলজি। টপোলজি হলো 5টা: বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। ওকে, টপোলজি জিনিসটা হইলো মানে নেটওয়ার্কিং যেটা তৈরি করা হবে তার আর্কিটেকচারটা কেমন হবে, নেটওয়ার্ক ডিজাইনের আর্কিটেকচারটাকে কি বলা হয়? টপোলজি বলা হয়। জি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা এটা একটু পড়েন। কম্পিউটার, কেবল, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। অর্থাৎ একটা নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইসগুলো কিভাবে কানেক্টেড থাকবে সে ব্যবস্থাপনাকে বলা হয় টপোলজি। প্রথম হলো বাস টপোলজি। এই টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে, তাকে বাস টপোলজি বলে। খেয়াল করেন, এগুলো কিন্তু বসে বসে মুখস্থ করতে হবে এরকম না, জাস্ট বুঝতে হবে। জি 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 দেখেন, বাস টপোলজি হইল এটা একটা সিঙ্গেল ফাইবার কেবল। হ্যাঁ, সিঙ্গেল বাস টপোলজি। বাস বলে, বাস একটা লম্বা জিনিস না, এই একটা কেবলের সাথে কেবল থেকে সবাই কানেক্টেড। এই ধরনের টপোলজিকে বলা হয় কি? বাস টপোলজি। এই ধরনের টপোলজিকে বলা হয় কি? বাস টপোলজি নেটওয়ার্ক। ব্যাপারটা আমি আরেকটু ডিটেইলস করি। মানে এটা ছোট চিন্তা করলে হবে না, জিনিসটা হচ্ছে এই ধরনের। মনে করেন আপনার একটা অফিস ঢাকা নিউ মার্কেটে, হ্যাঁ, এটা মনে করেন নিউ মার্কেট এন দিলাম। নিউ মার্কেট থেকে আর একটু সোজা রাস্তা গিয়ে মনে করেন পান্থপথ আসলেন, এরপরে মনে করেন কারওয়ান বাজার আসলেন। বাস টপোলজির কি আপনার 3টা ব্রাঞ্চ, অফিসে কয়টা ব্রাঞ্চ? 3টে ব্রাঞ্চ। তিনটা ব্রাঞ্চকে আপনি একটা ফাইবার কেবল দ্বারা কানেক্টেড করলেন। কয়টা ফাইবার কেবল দ্বারা? একটা ফাইবার কেবল দ্বারা। এই অফিস এখান থেকে সার্ভিস পাচ্ছে, এই অফিস এখান থেকে এই কেবল এখান থেকে সার্ভিস পাচ্ছে, এই অফিস এখান থেকে কি পাচ্ছে? সার্ভিস পাচ্ছে। এখন কোনো কারণে এখানে ফাইবারটা যদি কাটা যায় তাহলে কি এই অফিসের সাথে এই অফিসের আর কোনো কানেকশন থাকবে? না, থাকবে না। এই অফিসের সাথে তো থাকবে না, এটা টোটাল নেটওয়ার্কটা কি হয়ে গেল? ড্যামেজ হয়ে গেল। ঠিক আছে? জি জি মনে করেন এখন কত হইলো, মনে করেন
এখন দেখবেন যে বাহিরের দেশে আমেরিকান বা ওদের সার্ভিস গুলা দেখবেন খুব একটা ডাউন হয় না। কি হয় না? ডাউন হয় না। ডাউন হয় না, কারণ তারা এভাবে নেটওয়ার্কটাকে তৈরি করে না, একটা সিঙ্গেল কেবল দিয়ে তৈরি করে না। আমরা সামনে আরেকটা টপিক আসতেছে, তখন আরো ডিটেলস আসতেছে। হ্যাঁ, তাহলে এই ধরনের টপোলজিকে বলা হয় বাস। ঠিক আছে, মানে আপনারা জবে গেলেন, আপনাদের কোম্পানির 2টা ব্রাঞ্চ, এখন আপনি যদি এক ব্রাঞ্চের সাথে আরেক ব্রাঞ্চ একটা সিঙ্গেল কেবল দিয়ে কানেক্টেড করে, কোনো কারণে যদি এটা ডাউন হয়ে যায় তাহলে তো শেষ। এই অফিসের সাথে এই অফিসের কি থাকবে না, কমিউনিকেশন থাকবে না, সংযোগ থাকবে। তাহলে অবশ্যই আমার কি থাকতে হবে, রিডান্ডেন্সি থাকতে হবে। এখানে একটা কেবল না, আরেকটা রিডান্ডেন্সির ইস্যু আসবে, যেন এটা ডাউন হইলে ওইটা দিয়ে যেন কি থাকে, আপ থাকে। জি, তাই না? এখন সেকেন্ড টপোলজি গুলোতে আমরা এই কনসেপ্ট গুলো পাবো। সেকেন্ড হল স্টার টপোলজি। কি টপোলজি? স্টার টপোলজি। স্টার টপোলজি হইল, ছবি দেখে ফেলে আগে, সেন্ট্রাল একটা ডিভাইস থাকবে, সেন্ট্রাল ডিভাইসের সাথে সবাই কানেক্টেড থাকবে। ঠিক আছে, ব্যাপারটা কি ধরনের এখান থেকে বুঝেন। মনে করেন সেন্টার আপনার একটা হেড অফিস, এটা এখানে সার্ভার আছে বা সুইচ আছে, যাই আছে। আপনার ব্রাঞ্চ অফিস আরেকটা হচ্ছে মনে করেন নিউ মার্কেট, আরেকটা মনে করেন পান্থপথ, আরেকটা মনে করেন কাউরান বাজার, আরেকটা মনে করেন গুলশান। আপনার হেড অফিসের সাথে সবাই এভাবে সিঙ্গেল কেবল দিয়ে কানেক্ট। ওকে, আপনি নেটওয়ার্কে এইভাবে সাজাচ্ছে, মানে এন্ড কোন কারণে নিউ মার্কেটের কেবলটা কাটা পড়ছে, তাইলে আপনার সার্ভিস কিন্তু রান থাকবে। এই হেড অফিসের সাথে সার্ভারের সাথে এই লাইভ থাকবে, এরও কোনো সমস্যা মানে এরও কোনো সমস্যা কি হবে না। সমস্যা হবে কার? নিউ মার্কেট, সে সার্ভিসটা পাবে না। তাই না? তাহলে এটা বাস থেকেও ভালো। জি, তবে যদি সেন্ট্রাল সার্ভারের কোনো রিডান্ডেন্সি আপনি রাখেন না, কোনো কারণে যদি এই নিজেই ডাউন হয়ে যায়, সবাই কিন্তু আর সার্ভিস পাবে না। জি, তাহলে এটাকে বলা হইলো স্টার টপোলজি। কেউ যদি নেটওয়ার্কটাকে এইভাবে ডিজাইন করে, তাহলে এই ধরনের টপোলজিকে বলা হয় কি, স্টার টপোলজি। ওকে, জি। এরপর আসতেছি সেকেন্ড, থার্ড রিং টপোলজি। আচ্ছা, আমি এক্সাম্পল দেখাই, এখানে একটা ছোট এক্সাম্পল দেখাই। মনে করেন আমরা যদি মাঝখানে জিনিসটা না করে আমি যদি রিং করতাম এই ব্রাঞ্চগুলোর সাথে, এভাবে করে কানেক্টিভিটি এস্টাবলিশ করে দিতাম, মনে করেন মাঝখানে জিনিসটা নাই, আমি আমার ব্রাঞ্চ একটা হচ্ছে নিউ মার্কেট, একটা পান্থপথ, একটা গুলশান, একটা মনে হয় কাউরান বাজার। আমরা যদি কাউরান বাজারের সাথে একটা কেবল নিউ মার্কেটের সাথে কানেক্টেড করাইতাম, নিউ মার্কেট থেকে একটা কি পান্থপথের সাথে, খেয়াল করেন এখন কারণ বাজার থেকে যে কেবলটা নিউ মার্কেটে গেছে এটা কোনো কারণে ডাউন হয়ে গেছে। এখন কিন্তু না, নিউ মার্কেট এদিক দিয়ে এখন সার্ভিসটা পাবে, নিউ মার্কেট নিয়ে এখন ডাউন হবে না, কারণ সে এদিক দিয়ে সার্ভিস পাচ্ছে, কারণ সে আবার আরেকটা ব্রাঞ্চের সাথে কানেক্টেড। জি, বুঝতে পারতেছি? মনে করেন এখানে এ ডাউন, এই কেবলটা কোনো কারণে কাটা পড়ছে, এ কিন্তু ডাউন হবে না, কারণ এ দিক দিয়ে সার্ভিসটা পাচ্ছে। জি, কেউ ডাউন হবে না, কেউ ডাউন হবে না। অর্থাৎ যদি সিঙ্গেল একজন একটা ফাইবার কেবল কাটা যায়, আসলে কেউ কিন্তু কি হবে না, ডাউন হবে না। কারণ এই নেটওয়ার্কের মধ্যে কি আছে, রিডান্ডেন্সি আছে। কয়টা রিডান্ডেন্সি? একটা করে রিডান্ডেন্সি আছে। কয়টা করে? একটা করে, তাই না? জি, তাইলে যদি
মনে করে একটা অফিস হইলে এটা, আমি ফ্রেশ করে আবার একটু ড্র করে দিই। তাইলে আমার যদি 4টা ব্রাঞ্চকে যদি আমরা এইভাবে কানেক্টেড করি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ব্রাঞ্চ, এখানে আরেকটা ব্রাঞ্চ, তাহলে এটা ডাউন কাটা গেল, তার এদিক দিয়ে একটা রিডেন্ডেন্সি আছে, সে ডাউন হচ্ছে না। আচ্ছা ভাই, এর একটু মানে এই নেটওয়ার্কটা, মানে হচ্ছে যে এই ডাটা তো দুই দিক থেকে ইউজ হয়, মানে একটা লাইন ডাউন খেলে মানে দুই দিক থেকে বলতে একটা কম্পিউটারের সাথে অ্যাড থাকলেই, মানে যেমন এই ডাটাটা মানে তার হয়ে গেছে পি, তো পিটা পিছন থেকে ঘুরে পাইতেছে, মানে এরকম কিছু, মানে যে কোনো দিক থেকে লাইন পাওয়া যাবে আর কি, দুদিক থেকে লাইন পাওয়া যায়। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে আমরা রিং টপোলজি হইলো রিডেন্ডেন্সি রাখা। মনে করেন সাপোজ এইভাবে সিঙ্গেল চিন্তা করেন, এই এখান থেকে সার্ভিস পাওয়ার কথা, সার্ভিস এটা তার বন্ধ আছে, এটা ডাউন হয়ে গেল, সে এখন মূলত এদিক দিয়ে সার্ভিসটা পাবে। জি জি জি, প্রত্যেকের ক্ষেত্রে সেম, উভয়মুখী ডাটা। ডাটা কি এখন সিঙ্গেল মুখী না, উভয়মুখী কি ডাটা। জি, তাহলে এটা কিন্তু এই নেটওয়ার্কটা কিন্তু ব্যয়বহুল। আমার বাস টপোলজি কনসেপ্টে কি ছিল, জাস্ট সিঙ্গেল একটা কেবল, খরচ কম, তাহলে আমি এখানে 2টা 3টা ব্রাঞ্চকে কানেক্টেড করে ফেললাম, হ্যাঁ, খরচ কম এটাতে, কিন্তু এটার কোনো রিডেন্ডেন্সি নাই। স্টার টপোলজি আরেকটু ভালো ছিল, সেন্ট্রাল ছিল, কিন্তু কোনো কারণে সেন্ট্রাল যদি ডাউন হয় তাহলে তো সব ডাউন। হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল ডাউন হলে সব ডাউন। তাহলে স্টার টপোলজি থেকে এটা একটু বেস্ট, এটা একটু কি, তবে ব্যয়বহুল সেটা। 4 দিক দিয়ে 2 দিক দিয়ে সে কি কানেক্টেড। জি, ওকে, তাহলে এটা হলো স্টার টপোলজি। আচ্ছা, এরপর হলো ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি হলো সবাই সবার সাথে কানেক্টেড। আচ্ছা, সবাই সবার সাথে কি কানেক্টেড। এটা কি ধরনের, আমরা এখন রিসেন্ট একটা ছবি আঁকি, এখানে একটা পিসি আছে বা সার্ভার, এখানে একটা পিসি বা সার্ভার, এখানে একটা পিসি বা সার্ভার, এখানে একটা পিসি বা সার্ভার বা অফিস চিন্তা করবেন, পিসি সার্ভার বা অফিস। এখন আমি এই অফিসের সাথে এই অফিসের একটা কেবল কানেক্টেড করলাম, আর এই যেন এই কেবল ডাউন হলে যেন আমি এদিক দিয়ে সার্ভিসটা পাই, এদিকে আরেকটা কানেক্টেড করলাম। আবার মনে করুন এও ডাউন, আমি এদিক দিয়ে আরেকটা কানেক্টিভিটি এস্টাবলিশ করলাম, তাহলে আমার কয়টা রিডেন্ডেন্সি? 3টা ডাউন হইলেও আমার সার্ভিসটা চলবে। তাহলে এখন যদি এভাবে প্রত্যেকটা অফিসের সাথে কি থাকে, কানেক্টেড থাকে, তাহলে এই ধরনের টপোলজিকে বলা হয় ম্যাশ টপোলজি। জি, বুঝছেন? ওই ফেসবুকের সার্ভিস, ইউটিউবের সার্ভিস বা গুগলের সার্ভিস বা যারা ক্লাউডের সার্ভিস দেয়, তারা কি করে, একটা প্রভিন্স, মনে করে তার ডেটা সেন্টার হচ্ছে এটা, একটা ডেটা সেন্টার হলো এটা, হ্যাঁ, জি, একটা ডেটা সেন্টার হলো এটা, সে এটা রিডেন্ডেন্সি রাখে, এটা মনে হয় লস এঞ্জেলেস আছে, আরেকটা রাখবে কোথায়, নিউ ইয়র্কে। এখন লস এঞ্জেলেস যদি বন্যায় ডুবেও যায়, সে ক্লায়েন্টকে এখান থেকে সার্ভিস দিতে পারে পুরো পৃথিবীতে, এটা রিডেন্ডেন্সি সে এখানে রাখে। আর পুরো পৃথিবীতে তাদের থেকে সার্ভিস দেয় না, এটা যদি বন্যায় ডুবে যায়, আগুনে পুড়ে যায়, সেইখান থেকে সারা পৃথিবী সার্ভিস দেবে। মানে তারা আবার শুধু আমেরিকার ভিতরে রাখে না, তারা আমেরিকার রিডেন্ডেন্সি রাখে ইউরোপে, ইউরোপের রিডেন্ডেন্সি রাখে আবার এশিয়াতে। মানে প্রত্যেকটা ব্রাঞ্চেই সার্ভার থাকবে তাদের। হ্যাঁ, সার্ভার রাখে, মানে তারা যে স্টোরেজ সলিউশনটা দিচ্ছে, যে তারা যে তাদেরও যে প্রবলেম হচ্ছে না যে এমন না, প্রবলেম হচ্ছে, সবারই প্রবলেম হয়, কিন্তু তারা যে এই 24/7 আনইন্টারাপ্টেড সার্ভিসটা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, তাদের রিডেন্ডেন্সিটা অনেক ব্যাপক। মানে ক্লায়েন্টকে তারা এমন ভাবে সার্ভিস দিতে চাচ্ছে যেন জিরো টাইম হবে, একদম জিরো। এবং তাদের দেশে তো হঠাৎ বন্যা হলে বা হঠাৎ অগ্নিগিরি হলে হঠাৎ করে পুরো একটা প্রভিন্স শেষ হয়ে যায়, এরকম না, তারা সেই জন্য রিডেন্ডেন্সি রাখে কোথায়, আরেকটা প্রভিন্সে রাখে।
এবং এশিয়ার রিডেন্ডেন্সি রাখি এশিয়া আর ইউরোপেরটা রাখি এশিয়াতে। জি ঠিক আছে? কখনো একটা সময় যদি ক্লাউড নিয়ে পড়াশোনা করেন তখন এই জিনিসগুলো পাবেন। তাহলে এই ধরনের টপোলজিকে বলা হচ্ছে ম্যাশ টপোলজি। তাহলে এটা কিন্তু ব্যয়বহুল, এটা কিন্তু কি ব্যয়বহুল। জি আপনাকে প্রত্যেকটা অফিসের সাথে 3টে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে হবে। ওকে, সর্বশেষ হলো ম্যাশের পর হলো হাইব্রিড টপোলজি। হাইব্রিড হচ্ছে কি ধরনের আমি বলি, এ ধরনের মনে করেন আপনার একটা নেটওয়ার্ক, আপনি এখানে রিং টপোলজি করলেন। জি এখন আপনার একটা প্ল্যান ছিল অফিস আপনার এরকম করে কানেক্টেড, এখন আপনার ব্যবসা বড় হয়েছে, আপনি আপনার অন্য একটা প্রভিন্সে গিয়ে কি করলেন, এখানে স্টার টপোলজি করলেন। এটা কি স্টার টপোলজি? জি এখন এই রিং এর সাথে স্টারকে কানেক্টেড করলেন, জি আবার স্টার টপোলজি হওয়ার পর আরো দূরে আরেকটা অফিস বাড়াইতে হইলো, সেখানে ক্লায়েন্ট এখনো কম, আপনি ওখানে করলেন যে বাস টপোলজি করলেন, নিচেরটা বাস টপোলজি। ঠিক আছে, এটা কি বাস টপোলজি। তো এখন তিনটা এটা তাহলে 3 ধরনের টপোলজি একসাথে হইলো না আমার টোটাল কোম্পানির জন্য। জি এখন তাহলে এই যেহেতু একাধিক টপোলজি একত্রিত হয়ে গেলে এটাকে বলা হচ্ছে হাইব্রিড টপোলজি। জি জি বুঝা যাচ্ছে? তাহলে টপোলজি হইলো 4টা: বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ম্যাশ টপোলজি, হাইব্রিড টপোলজি। 5টা। জি হাইব্রিড হলো সংমিশ্রণ। জি আচ্ছা, তাহলে আমরা আবার বইতে চলে আসি। তো বইতে এই কথাগুলো বলছে, বাস টপোলজি নিয়ে এক্সাম্পল দিল, স্টার টপোলজি এক্সাম্পল দিল, রিং টপোলজি দিল, ম্যাশ টপোলজি দিল, আর এটা কি দিল, হাইব্রিড টপোলজি দিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরপরে রুলস অফ কমিউনিকেশন। এরপরে যে টপিকসটা, হ্যাঁ, ওএসআই মডেল, আমরা নতুন একটা টপিক ধরতেছি। হ্যাঁ, এটা ডিফারেন্ট একটা টপিকস। ওএসআই মডেল কি টপিকস? এটা ওএসআই মডেল। ঠিক আছে, দেখেন এটা আমি আমার ওই কন্টেন্ট থেকে পড়াই। জি, এটা একটু পড়েন, কি লিখে আছে? ওএসআই এর পরিপূর্ণ অর্থ হচ্ছে ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। নেটওয়ার্ক যখন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের মধ্যে যোগাযোগ হয় তখন ওএসআই মডেলের প্রতিটি লেয়ার পার হতে হয়। ওপেন সিস্টেম, এই যে আমরা কমিউনিকেশন করতেছি, হ্যাঁ, এই কমিউনিকেশনটা 7টা স্টেপে হয়। 7টা প্রসেসে আপনার কাছ থেকে আমি কথা শুনতেছি বা আমার কথা আপনার কাছ পর্যন্ত যাচ্ছে 7টা স্টেপ ফলো করে। লজিক্যাল স্টেপ, হ্যাঁ, ফিজিক্যাল না, লজিক্যাল স্টেপ। এই 7টা স্টেপকে নেটওয়ার্কিং নিয়ে যারা কাজ করে তারা 7টা লেয়ারে ভাগ করছে। ওকে, আমরা ওই 7টা লেয়ার সম্পর্কে জানবো। 7টা লেয়ারকে আবার 3 ভাগে ভাগ করছে। প্রথমত 7টা লেয়ার কি সেটা বলি। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিংক, ফিজিক্যাল। কয়টা লেয়ার? 7টা। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিংক, ফিজিক্যাল। 7 থেকে নিচের দিকে আসবো। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিংক, ফিজিক্যাল। মানে এটা একটু মানে মুখস্থ বা ঠোঁটস্থ এরকম থাকতে হবে, কারণ যে কোনো জবের ভাই এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন করতে পারে যে আপনি ওএসআই মডেল সম্পর্কে জানেন কিনা। দেখি 7টা লেয়ার বলে। নেটওয়ার্কিং এর বেস হচ্ছে এটা। তো আমাদের কমশের টপিকস হচ্ছে হার্ডওয়্যার নিয়ে জানাশোনা। রিসেন্ট কমশের সিলেবাস একটু চেঞ্জ করছে, কমশের ভিতরে নেটওয়ার্কিং এর অনেক কনসেপ্ট নিয়ে আসছে। ওকে, যেন কমশের কোর্স করে একজন
মানুষ কি করতে পারে, মোটামুটি অফিসের আইটি এক্সিকিউটিভ হিসেবে জবটা করতে পারে, সাপোর্ট টেকনিশিয়ান হিসেবে জব করতে পারে, প্রবলেম সলভ করতে পারে। তাহলে সাথে সাথে কি একটু বলেন আমার সাথে, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন ট্রান্সপোর্ট। তারপরে হলো প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল, সাতটা লেয়ার। উপরে তিনটে লেয়ারকে বলা হয় সফটওয়্যার লেয়ার, একদম শেষের তিনটাকে বলা হয় হার্ডওয়্যার লেয়ার, আর মাঝের লেয়ারকে বলা হয় কোর লেয়ার। উপরে তিনটা অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশনকে বলা হয় সফটওয়্যার লেয়ার। এই তিনটার কাজ টোটালি লজিক্যালি হয়, ফিজিক্যাল কিছু হয় না। শেষের তিনটা ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে, আর মাঝখানেরটা হচ্ছে কোর লেয়ার বলা হয়। এই ফিজিক্যাল লেয়ারের সাথে এই লজিক্যাল লেয়ারের ইন্টারফেসিংটা করে কি ট্রান্সপোর্ট লেয়ার, সেই জন্য এটাকে বলা হয় কি ট্রান্সপোর্ট লেয়ার বা কোর লেয়ার। আচ্ছা, ওই কথাটা এখানে বলছে, এই জন্য ট্রান্সপোর্ট লেয়ারকে কোর লেয়ার বলা হয়। হ্যাঁ, টোটাল ব্যাপারটাকে আমি একটা ছবি দিয়ে বুঝাই, এখানে থিওরিটিক্যাল অনেক কথাবার্তা, সেগুলো এই ছবিটা খেয়াল করো। প্রথমত আমরা যখন ইন্টারনেট ওপেন করি আর কি, হ্যাঁ, আপনি একটা ডেস্কটপে গেলে গুগল ব্রাউজারে যান না? জি। ব্রাউজারে কি আমরা লিখি www.youtube.com, facebook.com বা prothomalo.com, তাই না? এই যে আমরা ওয়েবসাইটটাকে খুঁজতেছি, এটা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। এখানে অনেকগুলো প্রোটোকল ইউজ করা হয়, www, HTTP অথবা SMTP বা মেইলের জন্য। তাহলে এখানে অনেকটা প্রোটোকল ইউজ করা হয়। আপনি যখন একটা ওয়েব অ্যাড্রেস লিখে দিছেন, কি করছেন, ব্রাউজারে কি একটা ওয়েব অ্যাড্রেস লিখে দিছেন, তখন প্রেজেন্টেশন লেয়ার কি করে, তাকে প্রেজেন্ট করে। কি করে, তাকে প্রেজেন্ট করে। দেখেন, খেয়াল করেন, মনে করেন আমি ওই একটা ওয়েবসাইটে আসলাম, এখানে লিখলাম যে bdcloudhost.com, ওকে। এখন যখন এন্টার দিয়ে দিলাম, টোটাল সে আমার কাছ থেকে রিকোয়েস্টে পর্যন্ত গেছে, এই ওয়েবসাইটে যে সার্ভার আসে সে সার্ভার পর্যন্ত গেছে, জি গেছে না? গিয়ে এখন সে আমাকে প্রেজেন্টেশন করতেছে, হ্যাঁ আপনার ওয়েবসাইটটা হলো এটা, আপনি এবার এটা প্রেজেন্ট হচ্ছে, দেখতে পারেন। এটা ছবিতে আমরা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, খেয়াল করেন, দেখেন। প্রথম হইলো ছবি হলো অ্যাপ্লিকেশন লেয়ার, ব্রাউজারে কি আপনি নাম লিখলেন www. একটা কিছু, এরপরে প্রেজেন্টেশন লেয়ার কি করছে, আমি লিখছি আমার পিসিতে। এখন আমার পিসি থেকে আমার রাউটারে যাবে না রিকোয়েস্টটা, আমার রাউটার থেকে সে কোথায়, ওই ডেস্টিনেশন সার্ভার পর্যন্ত যাবে। এখানে তার একটা ব্যস্ততা বেড়ে যায়, সে এগুলোকে খোঁজার জন্য ব্যস্ততা বেড়ে যায়, সে ওই সার্ভার পর্যন্ত যায়। তো এরপরে এসে সে আমাকে কি করে দিচ্ছে, প্রেজেন্ট করে দিচ্ছে, প্রেজেন্টেশন করে দিচ্ছে। তাহলে এটা হলো প্রেজেন্টেশন লেয়ারের কাজ। জি, ওকে। এখন তার সাথে আমার একটা সেশন তৈরি হয়, এরপর লেয়ার হলো কি সেশন লেয়ার। আমার সাথে হঠাৎ করে মাঝে মধ্যে দেখি না কিছু ওয়েবসাইটে সেশন আউট, মাঝে মধ্যে কিছু ওয়েবসাইটে সেশন আউট বা প্রেজেন্টেশন লেয়ার চেষ্টা করে সেশন এস্টাবলিশ করার জন্য, দেখা যাচ্ছে কি সেশন হচ্ছে না, তাই না? তাহলে এরপরে কাজটা কার কাজ, সেশন লেয়ারের কাজ। কার কাজ, সেশন লেয়ারের কাজ। সেশন লেয়ার কি করে, আমার রাউটার হইতে তার রাউটার পর্যন্ত, মানে সার্ভার রাউটার পর্যন্ত একটা সেশন তৈরি করে। ওকে ওকে। এরপর হইলো ট্রান্সপোর্ট লেয়ার। আমি যতক্ষণ ওই তার সাথে সেশনটা তৈরি করি, যতক্ষণ তার সাথে সেশনটা তৈরি হয়, ততক্ষণ আমার এবং তার মধ্যে কি হয়, ডেটার আদান প্রদান চলে। ডেটা কি চলে, আদান প্রদান চলে। খেয়াল করেন ডেটার আদান প্রদান কিভাবে চলে আপনি বুঝবেন। মনে করেন এখন আমি আমার ব্রাউজারে কোনো কিছু ডাউনলোডও করতেছি না, আপলোডও করতেছি না, তাই না? করতেছি?
না। করতেছি না। কিন্তু আপনি যখন নেটওয়ার্ক অ্যাডাপ্টারে আসবেন, এই দেখেন এখানে ডেটা সেন্ড আর রিসিভ হচ্ছে। জি জি আমি কিন্তু ডাউনলোডও করতেছি না, আপলোডও করতেছি না, কিন্তু ডেটার আদান প্রদান হচ্ছে, সেন্ড রিসিভ হচ্ছে। এর মানে কি, এই যে আমার সাথে আপনাদের ডেটা একটা কানেক্টিভিটি এস্টাবলিশ হয়েছে, সেশন এস্টাবলিশ হয়েছে, এর মধ্যে কি চলে, ডেটার আদান প্রদান চলে। জি ওকে, তাহলে এটা হইল কার কাজ, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। কার কাজ, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ, ট্রান্সপোর্ট। আচ্ছা, এরপরও হইল নেটওয়ার্ক লেয়ার। এরপরও হইল কি নেটওয়ার্ক লেয়ার। খেয়াল করেন আপনাদের ল্যাপটপের সামনে, তাই না? জি জি খেয়াল করেন, সিএমডি আসলাম, সিএমডি, আচ্ছা। আমি লিখলাম পিআইএনজি, পিং youtube.com। মনির ভাই, আপনি আপনার ল্যাপটপে এই কমান্ডটা দেন তো, সিএমডি তে গিয়ে এটা লিখেন। command ping slash YouTube নাকি পিং স্পেস YouTube ওয়াই O U ও ইউ টি T U B E বি এ সি ওয়ান কম। জি ভাইয়া করছি। আপনার ওখানে আইপি কত দেখাচ্ছে, ইউটিউবের আইপি কত দেখাচ্ছে? ইউটিউবের ভার্সন আইপি দেখা যাচ্ছে 10.0.190.45.4780। আগে আমার স্ক্রিনটা দেখেন তো, দেখেন এটার কথা বলতেছি। আমার এখানে আইপি হচ্ছে 142.250.193.142। আপনার কি এরকম ইন্টারফেস আসছে? হ্যাঁ আসছে না, আপনার পেজ ওখানে আসছে এখানে ইউটিউবের আপনার যেমন 142 আসছে, আমারটা এখানে আসছে 2404 ডট 6800 6800 ডট। না 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 ভাই, আমার এইখানে এই আসে নাই, ওইটাছে যে আপনার আচ্ছা, যেমন। আমাদের কানেকশন ডিসকানেক্ট হবে, আপনার আবার কানেক্ট হয়ে, আচ্ছা আপনার আবার কানেক্ট হয়ে আপনার স্ক্রিনটা শেয়ার করেন।
মনিব আপনি স্ক্রিনকে শেয়ার করুন। স্ক্রিন শেয়ার। জি ভাই একটু বলেন কেমনে করে জানি, আগে তো করছিলাম। প্রেজেন্ট নাও, ওই দেখেন নিচে দেখেন প্রেজেন্ট নাও একটা অপশন আছে। প্রেজেন্ট নাও থেকে এন্টায়ার স্ক্রিন, এরপর মাঝখানে আবার সিলেক্ট করে শেয়ার দিতে হবে। প্রেজেন্ট নাও এরপর এন্টায়ার স্ক্রিন, এন্টার স্ক্রিন লাস্টেরটা উপরে। হ্যাঁ, এরপরে মাঝখানেটাতে ক্লিক করেন, শেয়ার, এরপর নিচে শেয়ার। হ্যাঁ, ব্রাউজারটা মিনিমাইজ করে দেন, আপনার ব্রাউজার মিনিমাইজ করে দেন। হ্যাঁ, আচ্ছা আপনার ওখানে দেখেন ইউটিউব তো একটাই সার্ভার, তাই না? আমার এখানে আইপি দেখাচ্ছে 142টি, আপনার ওখানে আইপি দেখাচ্ছে অন্য কিছু দিয়ে। এটা হচ্ছে আপনার ওখানে যেটা আসছে, এটা হচ্ছে আইপি ভার্সন 6। অর্থাৎ জাপানকে তারা সার্ভিস দিচ্ছে আরেকটা রিডেন্ডেন্সি সার্ভার থেকে, বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে আরেকটা সার্ভার থেকে। মূল সার্ভার একই, তারা কিছু প্রক্সি সার্ভার ইউজ করে। প্রক্সি মানে হচ্ছে কি, সার্ভার হবে একটা, তার প্রক্সি কিছু সার্ভার রাখবে, তাহলে সমস্ত রিকোয়েস্ট এক সার্ভার উপর যাবে না, রিকোয়েস্ট কিছু অন্যান্য সার্ভারের দিকে যাবে, তাহলে এক সার্ভারের উপর কি হবে না, বেশি প্রেসারাইজড হবে না, সার্ভারটা ড্যামেজ হবে। ওকে, তো এই কাজটা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। স্টপ শেয়ারিং দিল। জি আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম আর কি, আমরা টপ ইয়েতে ছিলাম, এখানে ছিলাম। তাহলে নেটওয়ার্ক লেয়ার কি করে, পাথ ডিটারমাইনেশন করে কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তো বাংলাদেশ থেকে ইউটিউবে যাওয়ার জন্য সে একটা পাথ দেখাইছে, 142 আইপি দিয়ে গেছে। আর আপনার জাপান আমার ইটা পাইতেছে না, মিনিমাইজ করার পরে আপনি ইয়ে করেন, আবার বের হয়ে গিয়ে আবার জয়েন করেন। জি দিচ্ছি ভাই, দিচ্ছি। পাইছেন? এখন কি দেখতেছেন আমার স্ক্রিন? না ভাই, ঘুরতেছে, একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, আপনার একটা কাজ করুন, আপনি মিড থেকে বের হয়ে যান, বের হয়ে আবার জয়েন করেন, ক্যান্সেল করে আবার জয়েন করেন। আচ্ছা ঠিক আছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক লেয়ারের কাজ হলো পাথ ডিটারমাইনেশন করা, কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। যার কারণে বাংলাদেশ থেকে যখন ইউটিউবকে দেখলাম, আমরা একটা আইপি পাইলাম, জাপান থেকে ইউটিউবের সার্ভারকে আপনাকে আরেকটা আইপি দেখাইলো। তাইলে এই কাজটা কি করে, নেটওয়ার্ক লেয়ার করে। হ্যাঁ, পাথ ডিটারমাইনেশন। আচ্ছা, এরপর আরেকটা লেয়ার হচ্ছে ডেটা লিংক লেয়ার। ডেটা লিংক লেয়ারে ম্যাক অ্যাড্রেস গুলো থাকে, ফিজিক্যাল কি থাকে, অ্যাড্রেস গুলো থাকে। ইন্টারনেটে ব্যবহৃত প্রত্যেকটা ডিভাইসের একটা কি থাকে, ফিজিক্যাল অ্যাড্রেস থাকে। কি থাকে, ফিজিক্যাল অ্যাড্রেস, এটাকে বলে ডেটা লিংক লেয়ার। দেখেন আমার এখানে ডিটেইলসে ক্লিক করলে একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, জি জি জি, নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মধ্যে। হ্যাঁ, তো ডেটা লিংক লেয়ার কি করে, যে আমার এই পিসি থেকে যে রিকোয়েস্টটা যাচ্ছে,
সে কি করে এই আইপি এর এগেইনস্টে এই ম্যাক অ্যাড্রেসটাকে অ্যাড করে নেয়। তাইলে আমার কি থাকবে, একটা ট্রেস থাকবে, হ্যাঁ এই ব্যক্তি এখন এই দিকে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ডেটা লিংক লেয়ার। ডেটা লিংক লেয়ার কি করে, মানে কই থেকে রিকোয়েস্ট আসছে তার ম্যাক অ্যাড্রেসটাকে সংরক্ষণ করে, রাউটারের মধ্যে কি করে ম্যাক অ্যাড্রেস সংরক্ষণ। এরপরে লেয়ার হলো ফিজিক্যাল লেয়ার। হ্যাঁ, ফিজিক্যাল লেয়ারে দেখেন ছবি, দেখেন কিসের ছবি দেওয়া হয়েছে, কেবল, তারের, ওই ইন্টারনেট কেবলের, তাই না? জি। আচ্ছা খেয়াল করে, আমরা যখন রিকোয়েস্টটা কোথায় ইউটিউবের পাঠাচ্ছি, ইউটিউবেরও তো ইন্টারনেট আছে সার্ভারে, জি জি, তারও কোন একটা ফাইবার কেবলের সাথে কানেক্টেড না? জি জি অবশ্যই। তো ওই কেবলটা থেকেও তো রিকোয়েস্টে গেছে সেটা। বা এবার আমি একটু রিভার্স করি টোটাল লেয়ারটাকে। সাপোজ আমি ইউটিউবে ঢুকতে চাচ্ছি, হ্যাঁ কোথায় ঢুকতে চাচ্ছি, ইউটিউব। এখন আমার ব্রাউজারে এসে আমি পিসি অন করলাম, পিসি অন করলে ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজার ওপেন করে লিখলাম www.youtube.com। এখন আমার এই রিকোয়েস্টটা আমার পিসির বা ল্যাপটপের বা ডেস্কটপের ইন্টারনেট কেবল দিয়ে বের হবে না? জি জি অবশ্যই। তাহলে প্রথম লেয়ার হলো আমার ফিজিক্যাল লেয়ার, এটা জি, মানে আমার রিকোয়েস্টটা আমার ইন্টারনেট আমার পিসি থেকে বের হবে, আমার পিসি কেবল দিয়ে বের হবে, তাহলে এটা ফিজিক্যাল লেয়ার। এরপরে রিকোয়েস্টটা যাবে কই, আমার বাসায় যে ইন্টারনেট রাউটার আছে সেখানে, রাউটারে গিয়ে ম্যাক অ্যাড্রেস অ্যাড হবে, হ্যাঁ এই ব্যক্তি এই রিকোয়েস্টটা করতে চাচ্ছে, তাহলে রাউটারে কি চলে যাবে, আমার ম্যাক অ্যাড্রেস যাবে, আমার পিসির ম্যাক অ্যাড্রেস কই যাবে, রাউটারে যাবে। এরপরে আমার রাউটার নেটওয়ার্ক লেয়ার, আমার রাউটার সে কি করবে, দেখবে যে ইউটিউব কোন দিক দিয়ে গেলে ইউটিউবকে তাড়াতাড়ি পাবো, সে পাব ডিটারমিনেশন করবে, যার কারণে আপনাকে ইউটিউব একদিক দিয়ে দেখাচ্ছে, আমাকে ইউটিউব আরেক দিক দিয়ে দেখাচ্ছে। আমার রাউটার এবার কি করবে, আমার ম্যাক অ্যাড্রেস পায়ে বলবে যে এই লোক কি চাচ্ছে, ইউটিউব চাচ্ছে, তাকে ইউটিউব তাড়াতাড়ি আনি, তো কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তা আমার রাউটার হতে সে কোন রাউটার পর্যন্ত যাবে, ইউটিউবের সার্ভারে, ইউটিউবের নেটওয়ার্কে যে রাউটার আছে সে রাউটার পর্যন্ত খুব দ্রুত কি করবে, কানেক্টিভিটি এস্টাবলিশ করে দিবে। তো ট্রান্সপোর্ট লেয়ার কি এই প্যাকেটগুলোকে কি করবে, পাস করবে, ডাটার আদান প্রদান শুরু করে দিবে। এরপর সেশন লেয়ারে আমার সাথে ইউটিউবের একটা সেশন তৈরি হবে, আমি ইউটিউব দেখতেছি। এরপর প্রেজেন্টেশন লেয়ার সেটাকে প্রেজেন্ট করবে। এরপর অ্যাপ্লিকেশন লেয়ার সে একটা প্রোটোকল মেনটেন করে, ইউটিউব বলেন ফেসবুক বলেন, এটা কি করে প্রোটোকল, এটা সিকিউর প্রোটোকল হইতে পারে, আনসিকিউর হইতে পারে। সাপোজ দেখেন এই যে ইউটিউবে যদি আমরা যাই, দেখবেন এটা সিকিউর প্রোটোকল। এই যে কোনো ব্রাউজারে এখানে ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে কি লেখা আছে, youtube.com, এখানে কানেকশন ইজ সিকিউর, কম্বিনেশন নাকি কানেকশন, হ্যাঁ কানেকশন ইজ সিকিউর, হ্যাঁ মানে এই ইউটিউবের সাইট কি সিকিউর। এখানে ক্লিক করলে সে কি লেখে এটা পড়েন, connection share your information for example password or credit card number is private when it is sent to this site. Learn more. আমাকে আশ্বস্ত করতেছে আপনি যে সাইটে গেছেন এটা সিকিউর সাইট, মানে এই প্রোটোকলটা সিকিউর প্রোটোকল। আপনি এখানে টাকার আদান প্রদান বা ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিলেও সে কি করবে, এটা প্রাইভেট রাখবে, বুঝছেন? তাহলে এটা এই কাজটা কেউ করে, অ্যাপ্লিকেশন লেয়ার এই কাজটা করে। এবার আমি আপনাদেরকে একটা আনসিকিউর সাইটে নিয়ে যাই, মনে করেন c1movies.com। এখানে কি লেখা আছে, নট সিকিউর। এখানে ক্লিক করলে কি লেখা আছে পড়েন, your connection to this site is not secure. You should not enter any secured information on this site. For example,
password or credit card because it could be stolen by attackers. মানে বলে দিচ্ছে সাইটটা সিকিউর না, এর প্রোটোকল সিকিউর প্রোটোকল না। আপনি এখানে কোনো ক্রেডিট কার্ড দিয়েন না বা পার্সোনাল ইনফরমেশন দিলে সে কি করতে পারে, অ্যাটাকার এটা চুরি করতে পারে। জি বুঝছেন? তাহলে যে কোনো ওয়েবসাইট যখন দেখবেন এখানে ক্লিক করার পর দেখবেন যখন সিকিউর, ইউটিউবের ওয়েবসাইট গুলো সিকিউর, তাই না? এগুলো অনেক দামি ওয়েবসাইট সেগুলো, আর লোকাল ওয়েবসাইট এগুলো আনসিকিউর। তাহলে এই ধরনের লোকাল ওয়েবসাইটে আপনি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করলে আপনি ইনফরমেশন চুরি হইতে পারে, আপনি ক্রেডিট কার্ডের ইনফরমেশন কি হইতে পারে, চুরি হইতে পারে। বুঝছেন? তাহলে এই জিনিসটা আমরা বুঝবো এই প্রোটোকল থেকে, কই থেকে, এই অ্যাপ্লিকেশন লেয়ার থেকে। ওকে, টোটাল ব্যাপারটা বুঝে গেল? এটাই হলো অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক দ্যাট লিঙ্ক ফিজিক্যাল। আমাদের টোটাল কমিউনিকেশনটা এই 7টা লেয়ারের মাধ্যমে হয়। জি ওকে, তাহলে এটাই এই চ্যাপ্টারে বাকি কাজ। এখানে এই ওএসএ মডেল নিয়ে এখন যা পড়াইলাম এগুলা নিয়ে তারা তাদের মতো করে কি করছে, বিবৃতি দিয়েছে। ঠিক আছে? জি এরপরে এটা নতুন টপিকস, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। হ্যাঁ, কমন নেটওয়ার্ক হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং ডিভাইস গুলো আর কি। হ্যাঁ, আজকে এতটুকু পর্যন্তই রাখি। হ্যাঁ জি জি ইনশাআল্লাহ। তাহলে রেকর্ড যেটা আছে রেকর্ড করছে ওটা একটু আবার একবার রিভিউ করিয়েন, আর আপনারা একটু রিভিউ করিয়েন যতটুকু পড়া হয়েছে। পড়ার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আর সেটা আমাদের জানাইয়েন। হ্যাঁ, ওকে ভাইয়া, ওকে। আর আজকে এরপরে কোনো প্রবলেম থাকলে আমাকে জানেন। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ পরশুদিন রাত 8টায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ভালো বুঝে।